এটা দক্ষিণেশ্বরের এন্ট্রেন্স গেট। ওখান থেকে স্কাই ওয়াকটা নেমে এইখান দিয়ে গাড়ি নিয়ে আমি ঢুকলাম। এটা হচ্ছে পার্কিং। এই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, বিশাল বড় পরিসর। তোমরা যারা কলকাতা ঘুরতে আসছো তাদের কাছে আমি বলবো দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ এই দুটোকে অবশ্যই লিস্টে রেখো। আর এখানের ফুড হচ্ছে সব থেকে মেহেঙ্গা ফুড। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বা গদাই। মন্দিরে ঢোকার লাইন পড়ে এই জায়গা দিয়ে। এখানে জুতো, মোবাইল, ব্যাগ সবকিছু রাখা যায়। মন্দিরের ভেতর পুলিশ আউটপোস্টও আছে, আর এটা হওয়া উচিত হয়েছে কিনা কমেন্ট করে জানান। রামকৃষ্ণদেবের শয়নকক্ষ, প্রধান প্রবেশদ্বার এটাই ছিল। এখান দিয়েই জলপথে রানী রাসমণি এসে নেমে মন্দিরে প্রবেশ করতেন। এটা ফিল করার জায়গা। নাম্বারিং করে দোকান, সেটাও দেখাচ্ছে। এদিকটা আসার খুব একটা প্রয়োজন হয় না। খুব অদ্ভুত জিনিস এখানে। এটা কোন ধরনের প্রশাসনের বুদ্ধি? এখান থেকে আমরা ক্যালেন্ডার কিনে নিয়েছি। এই গুড প্লাজার প্রাইসটা অনেকটাই বেশি। 7:30 অবধি এখানে পার্কিং। গাড়ি চলে যাবে থানার আন্ডারে, মানে পরের দিন এসেই নিতে হবে। এইটা কিন্তু ট্রেন লাইন। এবারের ছবিটা হচ্ছে মা পুরো পৃষ্ঠা জুড়ে। এবারের ক্যালেন্ডারটাও কিন্তু অনেকটা বেশি বড়। মায়ের ক্যালেন্ডার বিক্রি করছে 80 রুপিস, এত দাম দিয়ে। আমাদের কাসুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। এটা দক্ষিণেশ্বরের এন্ট্রেন্স গেট। আমরা স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছি কিনা জানি না। ওখান থেকে স্কাই ওয়াকটা নেমে এইখান দিয়ে গাড়ি নিয়ে আমি ঢুকলাম। এর পাশে হচ্ছে পার্কিং। এই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, বিশাল বড় পরিসর। এইটাই সেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির। পৌষ সংক্রান্তির আগে ঘুরে এলাম দক্ষিণেশ্বর, তাও আবার সন্ধ্যেবেলা। আর আজকে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু ছোটখাটো ইনফরমেশন যা তোমাদের কাজে লাগতে পারে। দক্ষিণেশ্বর আবার বছরে একবার অন্তত যাওয়ার চেষ্টা করি। এবছর এখনো যাওয়া হয়নি। পৌষ সংক্রান্তির আগে একটু কালী মন্দির যাওয়ার তো প্রচলন আছেই। দক্ষিণেশ্বর মন্দিরটা আমাদের খুব মনের কাছে, আমরা যাই। আজকে হঠাৎ প্ল্যান হলো একটু বেরিয়ে পড়ি, ঘুরে আসি। আদিও জানে না দক্ষিণেশ্বর। একবার সাডেনলি সেই ডিসাইড হয়েছিল আমরা দক্ষিণেশ্বর গেলাম। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। বালি যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ ক্রস করে গেছিল লাইন। আদি আমি সবাই মিলে লাইন দিয়ে, আদির সেবার প্রথম দক্ষিণেশ্বরে পুজো দেওয়া না, প্রথম যাওয়া, প্রথম দক্ষিণেশ্বর মন্দির যাওয়া। আদির আর সেবারে কৌশিকী আমরা না জেনেই পৌঁছে গিয়েছিলাম কৌশিকী অমাবস্যার দিনকে। অনেক লম্বা লাইন, ভালো লেগেছিল। সকালবেলা 7টায় লাইন দিয়েছিলাম আর দুপুর প্রায় 2টোর সময় গিয়ে পুজো দিতে পেরেছিলাম। দক্ষিণেশ্বর গেলে না মনের একটা শান্তি আছে, এটাকে তো মানতে হবে। দক্ষিণেশ্বর গেলে ভেতরে, মন্দিরের বাইরে যখন এখন লাইনের সিস্টেম হয়ে গেছে, মোবাইল জমা দাও, জুতো পার্স সব কিছু জমা দাও, ব্যাগ জমা দাও, অনেক কিছু। আগে কিছুই ছিল না। আগে তো আমরা যেতাম দক্ষিণেশ্বরের ভেতরে একটা ছবি আছে, ক্যামেরা নিয়ে আমাদের ছবি আছে, এমনি ঢুকে যেতাম, পুজো দিতাম, এমনি বেরিয়ে চলে আসতাম। এবার আমি জানি না এই সব সিস্টেম চেঞ্জ হয়েছে, লোকজনও বেড়েছে, এই জন্য সিস্টেমটা চেঞ্জ হয়েছে। আগে দক্ষিণেশ্বরে এত ভিড় ছিল না, মানে আমি কোনোদিনও ছোটবেলা থেকে পুজো দিতে গেছি এত লাইন দেখিনি। অল্প লাইন, অন্তত কমসে কম 8 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়ে চলে আসা যেত। আমার মনে আছে সকাল 6টার সময় বেরোতাম আর 9টার মধ্যে বাড়িতে ব্যাক। খুব হয়তো রাগ ধরে যে এত লাইন দক্ষিণেশ্বরের, কেন এরকম সেরকম। কিন্তু যেই লাইনটা দিয়ে ভেতরে ঢুকে যায় না, সব রাগ সব কিছু বেরিয়ে যায়, সব একদম পিস অফ মাইন্ড। ভেতরটা গেলে মনে হয় আর বেরোতে ইচ্ছা করে না, তাই না? যতই ভিড় হোক না কেন, এত খোলামেলা জায়গা যে কখনো ভিড়টা বোঝা যায় না। যে প্রচন্ড ভিড়, প্রচন্ড বাইরে লাইন, কষ্ট যাই হোক না কেন, মন্দিরটা এতটাই বড় যে লাস্টে আলটিমেটলি সব খালিই লাগে। বেরিয়েছি বাড়ি থেকে 3:45-র সময়, বিকেল 3:45। বাড়ি থেকে ঘুরতে এলে অন্তত দক্ষিণেশ্বর মন্দিরটা যেন দেখানো যায়। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, স্বামী বিবেকানন্দকে জানে না। বিশ্বের কথা ছেড়ে দাও, ভারতবর্ষে কেউ আছে আমার মনে হয় না। তোমরা যারা কলকাতা ঘুরতে আসছো তাদের কাছে আমি বলবো দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ এই দুটোকে অবশ্যই লিস্টে রেখো। রামকৃষ্ণ পরমহংসের পরিচিতি বিশ্বের কাছে গোপনই থেকে যেত যদি না তিনি স্বামী বিবেকানন্দর মতো একজন শিষ্যকে পেতেন। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে এক কোণে চুপচাপ বসে মায়ের মন্দিরের দিকে তাকিয়ে থাকার যে অনুভূতি, সেটা কোনোভাবেই বলে বোঝানো সম্ভব নয়। সেটা ওখানে গিয়েই উপলব্ধি করতে হবে। কিন্তু সেটা অত সোজা নয়, তার প্রতীক্ষার লাইন অনেকটাই বড়। রিমিকে ড্রপ করে দিলাম। এত লাইন পৌষ মাসের জন্য হবে। আমরা ঘুরে যাব এখান দিয়ে, পুরো রাস্তাটি তোমরা দেখবে। এখানে গিয়ে গাড়ি পার্ক করব, তারপরে গিয়ে আমরা ওর সাথে লাইনে দাঁড়াবো। যদি পুজো দেওয়ার উদ্দেশ্যে এই মন্দিরে এসে থাকো তাহলে বাড়ি থেকেই ফুলমালা ইত্যাদি কিনে আনলে অনেক বেশি সুবিধা। এখানে সময়টা অনেক বেঁচে যায়। আমরা সেইভাবেই প্রতিবার আসি, আর এই জন্যই রিমিকে লাইন দেখতে পেয়েই ওখানে নামিয়ে দিলাম। আর আমরা সোজা এগোতে থাকলাম পার্কিংয়ের দিকে। আজকে এতটা ভিড় হবে, তাও আবার সন্ধেবেলা, আমরা একদম এক্সপেক্ট করিনি। কিন্তু পার্কিংটা অনেকটাই, তাই প্রথম পার্কিংয়ের জায়গা না পেয়ে আমরা সোজা চলে গেলাম এদের দ্বিতীয় পার্কিংয়ে, আর সেখানে পেয়ে গেলাম জায়গা। এখানে পার্কিং কিন্তু প্রতি ঘন্টা হিসেবে চার্জ করা হয়। তোমরা বলবে অনেকটাই তো চার্জ,
কিন্তু যদি প্রতি ঘন্টা হিসেবে চার্জ না করে তাহলে এখানে গাড়ি পার্ক করে দিয়ে অনেকে অনেক জায়গায় অন্য কাজে চলে যেতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমরা গাড়িতে সব জিনিসপত্র রেখে বেরিয়ে যাব, কারণ এখানে মোবাইল পার্স সবকিছু জমা দিতে হয়। জমার লাইনটা কিন্তু বিশাল। তো এখানেই আমাদের ভিডিও শেষ। আসার পর আবার বাইরে একটা ভিডিও করে দেখাবো তোমাদের। চলো বাই। 7:30 অবধি গাড়ি পার্কিং এ কিন্তু জায়গা। এই যে টাটা, এও বলে দিল টাটা। বিশাল লম্বা লাইনে দাঁড়িয়েও আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবেই হয়ে গেল। গাড়িটা এনেছিলাম বলে অনেকটাই সুবিধা হলো যে আমাদের জুতো আর ব্যাগ রাখতে আলাদা করে লাইন দিতে হয়নি। আর এবার গাড়িতে ফিরে সব জিনিস রেখে বেরিয়ে পড়লাম তোমাদের জন্য মন্দিরের একটা ভিডিও বানাতে। এইটা এখন নতুন তৈরি হয়েছে, ফুড প্লাজা কাম থাকার জায়গাও হবে। আর এখানের ফুড হচ্ছে সব থেকে মেহেঙ্গা ফুড। দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং তার চারপাশটা এখন অনেক বেশি সুন্দর এবং সাজানো গোছানো। হাওড়া হোক বা শিয়ালদা, সব দিক থেকেই মন্দিরের কানেক্টিভিটি খুব ভালো, স্পেশালি মেট্রো হওয়াতে। মেট্রো থেকে নেমে স্কাই ওয়াক দিয়ে সোজা মন্দিরের দোরগোড়ায়। যেটা দেখাতে তোমাদের এখানে আসা এটাই। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বা গদাই। সাধারণ ভাষায় এনার বলে যাওয়া কিছু কথার গুরুত্ব এতটাই বেশি যা পুরো সমাজকে বদলে দিতে পারে বলে আমি মনে করি। আর সেই বাণীতেই মুগ্ধ হয়ে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে হিন্দুত্বর প্রচার করেছিলেন। দেখো 6:37 এখন টাইম, এখনো এত গাড়ি ঢুকছে ভেতরে মন্দিরে, এখনো অনেক লাইন। মন্দিরের সামনের এই জায়গাটা অনেকটাই বিস্তৃত, আর এর ডান দিকে রয়েছে মন্দিরের শপিং কমপ্লেক্স এরিয়া। আর মন্দিরে ঢোকার লাইন পড়ে এই জায়গা দিয়ে, যেটা মাঝে মাঝে বিস্তৃত হয়ে যায় বালি ব্রিজ অবধি, আর যেটা আজকেও হয়েছিল। এখানে জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু রাখা যায়। হ্যাঁ, ছোট পার্স, যেমন এই আমার ওয়াইফের পার্সটা কিন্তু অ্যালাউড, আমার পকেটের পার্স কিন্তু অ্যালাউড। নিয়ে যাওয়া যায় না বড় বড় ল্যাপটপ, ক্যারি ব্যাগ, মোবাইল এইসব। কলকাতায় অনেকে ঘুরতে আসে, এসে ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসে। তাদের কাছে যে ব্যাগেজ আছে সেই ব্যাগেজগুলো রাখার ব্যবস্থা এখানে আছে। কিন্তু মন্দিরের ভেতর এখন একটা পুলিশ আউটপোস্টও আছে, আর এটা হওয়া উচিত হয়েছে কিনা সেটা নিয়ে আমি মন্তব্য করব না। আপনাদের মতামতটা আমায় কমেন্ট করে জানান। এইখান দিয়ে হচ্ছে সিঙ্গেল এন্ট্রির জায়গা। এখানে মোবাইল জমা করতে হবে, সব বলে দিচ্ছে। আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি, এইখান দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা, আর এইখান দিয়ে এক্সিট। লোকমাতা রানী রাসমণি, যিনি এই মন্দিরকে, এত সুন্দর মন্দিরকে তৈরি করার চিন্তা নিয়েছিলেন এবং মা সাহায্য করেছিল। আর আজকে এই মন্দির আমাদের জন্য। এবার দেখুন সারদা মায়ের মন্দির, ওই দেখা যাচ্ছে সারদা মায়ের মন্দির। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের শয়নকক্ষ, যেখানে আগে প্রবেশের অনুমতি ছিল আর এখন সেটা নেই। আর ঠিক তার সামনে রয়েছে সারদা মায়ের মন্দির। আমরা যখন পৌঁছালাম সেখানে চলছিল আরতি। মন্দিরের গঙ্গার ঘাট বাঁধিয়ে তাতে অনেক মহর্ষি জ্ঞানীগুণী ব্যক্তির মূর্তি স্থাপন করা হয়েছে, যারা কোনো না কোনো সময় রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসেছিলেন। এদিকে আগে গঙ্গার ঘাটটা খুবই, মানে এইখানটায় পুরো দুপাশে গুমটি বসিয়ে দোকান ছিল। মানে এখান দিয়ে মন্দির ঢোকার রাস্তা ছিল, আর এখান দিয়ে মন্দিরে ঢুকতে গেলেই হাত ধরে টানাটানি, আমার থেকে মন্দিরে প্রসাদ নিয়ে যান। এখন সেই সব আর নেই। আগে মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার এটাই ছিল। এর ঠিক সামনেই হচ্ছে গঙ্গা, আর এখান দিয়েই জলপথে রানী রাসমণি এসে নেমে মন্দিরে প্রবেশ করতেন। এই দরজা দিয়ে এখন মন্দির প্রাঙ্গণে ঢোকা নিষিদ্ধ। একটু ছোট্ট করে মন্দিরেও বকুনি হয়ে গেছে। এইটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস যেখানে থাকতেন, সেই ঘরটা ভিডিও করলে করা যায়, কিন্তু আমি করব না। এটা ফিল করার জায়গা, এরকমভাবে ভিডিও করে দেখাবার জায়গা নয়। তাই তোমরা এসো, দক্ষিণেশ্বর মন্দির দর্শন করো। এদের দুজনে মায়ের সাথে খেলাতেই লেগে রয়েছে। মায়ের কাছ থেকে হিস্ট্রিও শুনেছে অনেক, এই মন্দিরের হিস্ট্রিটাও বলা উচিত। বিবেকানন্দ আর রামকৃষ্ণর কতটা মহত্ব আমাদের জীবনে, সেটাও কিন্তু মা শেখাচ্ছে। আর আমিও বলতে থাকি, এই মন্দির আসলে মন্দির চত্বর থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে না। আচ্ছা, পেছনে মন্দির, আর এই ঠিক মন্দির চত্বরের সামনেই হচ্ছে এখানে বানিয়ে দেওয়া দোকান, নাম্বারিং করে দোকান, সেটাও দেখাচ্ছি। আমরা যেহেতু পুজোর সামগ্রী বাড়ি থেকেই নিয়ে আসি, তাই এদিকটা আসার খুব একটা প্রয়োজন হয় না।
কিন্তু আজকে ভাগ্যক্রমে রামকৃষ্ণ শয়নকক্ষে যখন আরতি হচ্ছিল সেখান থেকে আমরা প্রসাদ পেলাম। আর সেই প্রসাদী মিষ্টির স্বাদ আদির এত ভাল লাগলো যে সেই মিষ্টি কিনতে আবার আমরা এইখানে পৌঁছে গেলাম। আর এইখান দিয়ে হাঁটতে হাঁটতে ওই সোজা ওইখানে পৌঁছে গেলেই পাবে তোমরা টুকিটাকি খাওয়ার দোকান, এই ঝালমুড়ি, ঘুগনি ইত্যাদি। সত্যি প্রসাদী মিষ্টির স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল, এটা আমায় বলতেই হবে। এটা হচ্ছে পুলিশ আউটপোস্ট, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুলিশ আউটপোস্ট, আর এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে পুলিশরা এন্ট্রি করাচ্ছে, একটা খুব অদ্ভুত জিনিস। এখানে সবাই এখানে পুজো দিতে আসে ফ্যামিলি নিয়ে, এখানে এসে পুরুষ আর মহিলা লাইন আলাদা করে দেওয়া হয়, তারপরে ভেতরে মন্দিরে ঢোকানো হয়। মন্দিরে গিয়ে নিজের ফ্যামিলির অন্য লোকেরা সবাই যখন পুজো দিতে আসে একসাথেই তো আসে, একসাথেই পুজো দেবে বলে ভেতরে গিয়ে তারপর আবার তাদের খুঁজে লাইনে দাঁড়াও। মানে এটা কোন ধরনের প্রশাসনের বুদ্ধি, কোন ধরনের আইপিএস বা কোন ধরনের পুলিশ যাদের মাথায় এই কমন সেন্সটুকু নেই যে এখানে একটা লাইন থাকতে দিক, এটা মন্দির। এখান থেকে আমরা ক্যালেন্ডার কিনে নিয়েছি, যেটা আগের বছর এখানে কিনেছিলাম। ক্যালেন্ডারটা খুব সুন্দর, মানে মায়ের একটা সুন্দর ছবি থাকে, সেটা দেখাবো। এটা হচ্ছে এখানে কস্টলিয়েস্ট ফুড প্লাজা। মন্দির চত্বরে এই গড়ে ওঠা ফুড প্লাজার প্রাইসটা অনেকটাই বেশি, তাই জন্য আমি বলবো এটাকে অ্যাভয়েড করো। আর সবকটা পুড়িয়া দোকান। আমি আগের বারে এসে জিজ্ঞাসা করেছিলাম একজনকে, প্রত্যেকটা দোকানই কিন্তু এক মালিকেরই, জাস্ট কাউন্টারগুলো আলাদা। জানি না কতটা এটা সত্যি। বট গাছের ঝুড়ি ধরে কেউ ঝুলছিল, তাই ওরও মন করলো ঝুলতে। আমি ছোটবেলায় অনেক ঝুলেছি শ্রীরামপুরে, মায়ের সাথে যেতাম, গঙ্গার ধারে অনেক ঝুলেছি এরকম বট গাছে। এবার ঝুলুক। একটু হাতে সময় নিয়ে এসে এই মন্দিরের সাথে সাথে বেলুড় মঠটাও ঘুরে নিতে পারো, দুটোই খুব ভালো লাগবে। আরে হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা ভোগ গ্রহণও করতে পারো, কিন্তু তার জন্য লিমিটেড কুপন দেওয়া হয়, তাও সকালে নির্দিষ্ট টাইমের জন্য। প্রথম পার্কিংটা তো ছিল, ওখানে জায়গা পাইনি, এটা হচ্ছে সেকেন্ড পার্কিং। আর এখনো লেগে রয়েছে। আরে কত করবি রে? আজকে দক্ষিণেশ্বর ঘোরা হলো। এবার আমরা বাজে 7:30। এখান থেকে যেহেতু 7:30টায় পার্কিং বন্ধ হয়ে যায়, পাংচুয়ালিটিটা বেশি ভালো লাগে। তো 7:28 আমরা একদম এক্সিট গেটে এসে দাঁড়িয়ে গেছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জানতে পারলাম, তোমরা রাস্তাটা দেখতে থাকো। আর 30 রুপিস হচ্ছে এখানে 4 হুইলার পার আওয়ার। আমি যেহেতু 3 ঘন্টা রেখেছিলাম, মানে 2.5 ঘন্টার মতো, তো আমার 90 রুপিস নিল। আর আমি এখানে জিজ্ঞাসা করলাম 7:30 অবধি এখানে পার্কিং, তারপর যদি হয়ে যায় কি হবে? তো এ বললো দেখুন 7:30 থেকে মন্দিরে সবাইকেই বার করে দেওয়া হয়, কারণ মন্দিরের তো একটা বন্ধের টাইম আছে, তো 8টা ম্যাক্সিমাম। এবার যদি কেউ মন্দির থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে বাইরে কোথাও চলে যায়, তাহলে কিন্তু গাড়ি চলে যাবে থানার আন্ডারে, মানে পরের দিন এসেই আপনাকে নিতে হবে। তো এইটা একটু খেয়াল রাখবেন যে মন্দির চত্বরে এসছেন, এখানে পার্কিংটা ইউজ করবেন মন্দির ঘোরার জন্য। মানে মন্দির থেকে যেই আপনি বেরিয়ে যাবেন, গাড়িটা অবশ্যই নিয়ে নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। আজকে বাড়ি থেকে অনেক লেটে বেরিয়েও 7:30টার সময় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? পার্কিং থেকে বেরিয়ে তোমাদের চোখে পড়বে লোকাল রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে একটা আমি গেস্ট হাউসও দেখতে পেয়েছি। মেট্রো থেকে তোমরা ডাইরেক্টলি মন্দিরে এসে উঠতে পারবে, এটা এই পারপাসে স্কাই ওয়াক। কিন্তু আমার মনে হয় না 8:30টার পর এখানে আর কিছু পাওয়া যাবে, কারণ সবাই মোটামুটি এখান থেকে খালি হয়ে যাবে। আর দেখো রাস্তাটা কিন্তু মোটামুটি খালি, সবাই স্কাই ওয়াকটাই বেশি ইউজ করে। মেট্রো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সবাই মেট্রোর ফেসিলিটিটা ইউজ করে। তোমরা যারা এখনো দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ দেখোনি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, একবার অন্তত এই দুটো জায়গা অবশ্যই দর্শন করো। ওপরে যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু ট্রেন লাইন, প্রচন্ড জ্যাম। এখানে সাইকেলটা দেখেছো, রাইট সাইডে সাইকেলটা, পেছনে কত সুন্দর একটা স্টপ লেখা। ওই দেখ না, রাইট সাইডে একটা সাইকেল, স্টপ লেখা। এখনকার মায়ের মন্দির আর 15-20 বছর বা তারও আগেকার মন্দিরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন ইউটার্ন ওইদিকে, ওইদিকে রানীমা মানে রানী রাসমণি এই মন্দিরটিকে জনসাধারণের জন্য ঠিক যেভাবে চেয়েছিল, এই মন্দিরটা কি এখন ঠিক সেইভাবে দাঁড়িয়ে রয়েছে? তোমাদের কি মতামত আমায় অবশ্যই কমেন্টে জানিও। আমার যতদূর মনে পড়ে এই মন্দির প্রাঙ্গণে কোনো ভক্তরাই কোনো দিন জুতো পরে প্রবেশ করেনি, কিন্তু মোবাইল, ব্যাগ ইত্যাদি সবই অ্যালাউড ছিল। এখন সেগুলো কোনোটাই অ্যালাউড নয়, সেটাও মেনে নিলাম। কিন্তু পরিবারের মধ্যে পুরুষ মহিলা আলাদা করে দেওয়াটা যুক্তিযত লাগলো না। আমরা অত লেটে বেরিয়েছিলাম, কিন্তু তারপরেও যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, 4:45 বাড়ি থেকে বেরিয়েছি, আর 4:45টার মধ্যে আমাদের লাইন দিয়ে পুজো দেওয়াও হয়ে গেল। আর ব্রিজের ওপর থেকে এবারেও লাইন পড়েছিল। ভালো লাগলো। সন্ধ্যের টাইমে খুব একটা কোনোদিনও যাইনি, পুজো দিইনি, ফার্স্ট টাইম দিলাম। আলো দিয়ে সাজালে মন্দিরটা দেখতে খুব সুন্দরই লাগে।
আগের বারে দক্ষিণেশ্বরের যে 2024 ক্যালেন্ডারটা নিয়ে এসেছিলাম, ওটা মায়ের ছবিটা মানে পুরো বেদি সমেত ছিল। এবারের দেখো, এবারের ছবিটা হচ্ছে মা পুরো পৃষ্ঠা জুড়ে বড়, অনেক বেশি বড় লাগছে। তো দুইবারেই তোমাদের একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, এবারের ক্যালেন্ডারটাও কিন্তু অনেকটা বেশি বড়। হ্যাঁ, আগের বারের থেকে বড় মায়ের ছবিটা। এটা আগের বারের ছবি আর এটা এইবারের ছবি। পৃষ্ঠা জুড়ে দেখে মন ভরে গেল। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে যে মায়ের ক্যালেন্ডারটা দেয়, এটা দেখো একটা খুব সুন্দর একটা পেজের ওপরে, মানে কোনোভাবেই পেজটা ছিঁড়বে না, ফাটবে না, কিছু হবে না। মানে যাতে বাড়িতে তুমি এটাকে, এই ফটোটাকেই যদি এরকম ভাবে রেখে দাও না, এটা বছরের পর বছর থেকে যাবে। এইরকম টেকসই ভাবে বানানো। অনলি 80 রুপিস। লোকে হয়তো দূরে দেখে হয়তো ভাবতে পারে যে 80 রুপিস, দেখো দক্ষিণেশ্বরের ভেতরে মায়ের ক্যালেন্ডার বিক্রি করছে 80 রুপিস, এত দাম দিয়ে। কিন্তু কোয়ালিটি, সত্যি এটা কোয়ালিটি দেয়, যেটাকে তুমি না বাঁধিয়েও বাড়িতে রেখে দিতে পারবে। ওই জন্য আমরা আগের বারে প্রথম এনেছিলাম, প্রথম এনেছিলাম। এবারও নিয়ে এলাম আমরা 2025-এর ক্যালেন্ডার। 4:45 বাড়ি থেকে বেরিয়ে 5:45 মধ্যে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে আমরা ওখানে যে শিবের 12টা শিবতলা রয়েছে সেখানে বসেছিলাম। বসে আমরা বলছিলাম দেখো এইভাবেই হয় বছরে। আমরা দুদিন আগেই ভাবছিলাম যে এই বছরে যাওয়া হবে না, পৌষ মাসটা শেষ হয়ে গেল। সান্ত্বনা দিচ্ছিলাম যে বৈশাখ মাস তো বাঙালিদের, তো এখনো তো চৈত্র অব্দি সময় আছে। দেখো আজকে ঠিক পৌষ মাসের শেষ শনিবার ছিল আজকে। প্রথমে যাবো কি যাবো না বলে খুব বাধা করছিল, মানে ভাবছিলাম যে কি করি। তো আলটিমেটলি যাওয়া হয়েই গেল। আর এমন ভাবে যাওয়া হলো, আর খুব ভালোভাবে পুজো হলো, সবকিছু হলো। তো আজকের ব্লগ তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। ওখানে গিয়ে প্রচন্ড দৌড়ঝাঁপ। ও তো জানোই কিরকম খেলতে ভালোবাসে, দৌড়তে ভালোবাসে। ওর জীবনে একটাই জিনিস, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে দৌড়নো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রিরে বাজে 10টা। এখন খাবার বানাতে হবে, খেতে হবে। যদি বলে বাইরে থেকে খাবার নিয়েও আসতে হবে, কিন্তু সেটা আমরা করবো না, যেহেতু পুজো দিয়ে এসেছি বলে। বাড়িতে নর্মাল একদম সাত্বিক খাবার যেটা বলে সেটাই হবে। বেশি কিছু না, রুটি আর তরকারি তো হয়েই যায়। চলো, আজকের ব্লগটা তোমাদের দক্ষিণেশ্বর কেমন লাগলো প্লিজ জানিও। জানালে ভাল লাগবে। আর আমরা যেরকম ঘুরতে থাকি সেরকম তোমাদের মাঝে মাঝে দেখাতে থাকি। ইচ্ছা আছে এর থেকে ভালো কিছু আরো দেখাতে পারবো। সেই ব্লেসিংস তোমাদের থেকে চাই, মায়ের থেকে চাই। চলো বাই, গুড নাইট। গুড নাইট।